আচ্ছা, বিষয়টির গভীরে যাওয়া যাক। আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি একাধারে অসাধারণ ছবি আঁকতেন, অবসরে বিথোভেন বা মোজার্ট শুনতেন। আবার একই সাথে কোয়ান্টাম ফিজিক্সের জটিল সব সমীকরণও মেলাতেন। একদম। আর সবচেয়ে বড় কথা হল, স্বাধীন ভারতের পারমাণবিক এবং প্রতিরক্ষা শক্তির পুরো ভিতটাই কিন্তু তার হাতে করা। হ্যাঁ, আজ আমরা ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবার জীবনের অবিশ্বাস্য যাত্রা আর তার মৃত্যু ঘিরে থাকা এক বিশাল রহস্য নিয়ে কথা বলতে যাচ্ছি। যাকে ভারতের পরমাণু কর্মসূচির জনক বলা হয়। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা উইকিপিডিয়া, আকাশ ও বাইজুসের জীবনীমূলক প্রবন্ধ এবং স্টাডি আইকিউ ও মাইটি মাঙ্কের বেশ কিছু বিস্তারিত তথ্যের ওপর ভিত্তি করে পুরো বিষয়টার আদ্যোপান্ত বিশ্লেষণ করব। মানে আমাদের মূল উদ্দেশ্যই হলো এটা দেখা যে একজন শিল্পানুরাগী ছাত্র কিভাবে ফিজিক্সের প্রেমে পড়লেন। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে তার জীবনের গতিপথ একদম বদলে দিল। ঠিক, এবং একটি সদ্য স্বাধীন দেশকে তিনি কিভাবে বিশ্বের দরবারে এতটা শক্তিশালী করে তুললেন, ইতিহাসের এই পড়তে পড়তে লুকিয়ে থাকা তথ্যগুলো উন্মোচন করাই আজকের এই গভীর বিশ্লেষণের লক্ষ্য। আর এই গল্পটা শুধু একজন বিজ্ঞানীর ল্যাবরেটরিতে বসে থাকার গল্প কিন্তু নয়। একেবারেই না। বিজ্ঞান, শিল্পকলা আর আন্তর্জাতিক ভূরাজনীতির এমন একটা অদ্ভুত মিশ্রণ খুব কম মানুষের জীবনেই দেখা যায়। তো শুরু থেকে শুরু করা যাক। ১৯০৯ সালের ৩০ অক্টোবর বম্বের বর্তমান মুম্বাইয়ের এক অত্যন্ত ধনী এবং স্বনামধন্য পার্সি পরিবারে হোমি জে ভাবার জন্ম। হ্যাঁ, তার বাবা জাহাঙ্গীর হরমুসচি ভাবা ছিলেন একজন নামকরা আইনজীবী, আর তাদের পরিবারের সাথে টাটাদের, বিশেষ করে দোরাবজি টাটার। হ্যাঁ, দোরাবজি টাটার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সূত্রে তার বেড়ে ওঠাটা তৎকালীন ভারতের সাধারণ প্রেক্ষাপট থেকে একেবারে আলাদা ছিল। এই আলাদা হওয়ার বিষয়টা কিন্তু তার আগ্রহের জায়গাগুলোতেও বেশ স্পষ্ট ছিল। ছোটবেলা থেকেই তার ভেতরে একটা প্রবল শৈল্পিক সত্তা কাজ করত। বাড়িতে তো পশ্চিমা ধ্রুপদী সঙ্গীতের বিশাল সংগ্রহ ছিল। হ্যাঁ, কিন্তু বিষয়টা শুধু গান শোনার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি অসাধারণ ছবি আঁকতেন। ঠিক, মাত্র ১৭ বছর বয়সে বম্বে আর্ট সোসাইটির একটা প্রদর্শনীতে তার নিজের আঁকা একটা সেলফ পোর্ট্রেট দ্বিতীয় পুরস্কার জিতেছিল। ভাবা যায়, তার এই বহুমুখী প্রতিভা দেখেই কিন্তু নোবেলজয়ী বিজ্ঞানী সিভি রমন তাকে আধুনিক যুগের লিওনার্দো দ্য ভিঞ্চি আখ্যা দিয়েছিলেন। দারুণ একটা তুলনা। কিন্তু এত প্রতিভা থাকা সত্ত্বেও তার পরিবার তো চাইতো তিনি সম্পূর্ণ ভিন্ন একটা পথে হাঁটুন, তাই না? ঠিক তাই। পরিবার বিশেষ করে তার বাবা এবং কাকা দোরাবজি টাটার পরিকল্পনা ছিল অন্যরকম। হ্যাঁ, তারা ভেবেছিলেন ভাবা ক্যামব্রিজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নিয়ে ভারতে ফিরে আসবেন এবং টাটা স্টিলে একজন মেটালার্জিস্ট হিসেবে যোগ দেবেন। সেই কর্পোরেট ভবিষ্যৎ নিশ্চিত করতেই কিন্তু তাকে ক্যামব্রিজে পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার ১ বছরের মধ্যেই পুরো সমীকরণটা একদম বদলে যায়। তিনি তার বাবাকে এমন একটা চিঠি লেখেন যা বিজ্ঞানের ইতিহাসে একটা মাস্টার পিস হিসেবে ধরা যেতে পারে। সেই চিঠির কথাগুলো সত্যি অসাধারণ ছিল। তিনি লিখেছিলেন, ব্যবসা বা ইঞ্জিনিয়ারিং আমার স্বভাবের সম্পূর্ণ পরিপন্থী, ফিজিক্সই আমার লাইন। হ্যাঁ, তিনি আরও লিখেছিলেন, আমি ফিজিক্স করার অদম্য বাসনায় জ্বলছি, আমি জানি আমি এখানে বড় কিছু করব। উনি ওই চিঠিতে আরও একটা দারুণ তুলনা টেনেছিলেন। তিনি লিখেছিলেন যে বিথোভেনকে যদি বলা হতো বিজ্ঞান নিয়ে পড়তে, বা সক্রেটিসকে যদি বলা হতো ইঞ্জিনিয়ার হতে, তবে সেটা যেমন অবাস্তব হতো, তার ক্ষেত্রেও ইঞ্জিনিয়ারিং পড়াটা ঠিক তেমনই। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল তার এই শৈল্পিক মন আর বৈজ্ঞানিক সত্তা কিন্তু আলাদা কিছু ছিল না। একদম, তিনি ফিজিক্সের মধ্যেও একটা নান্দনিক সৌন্দর্য দেখতে পেতেন। শেষ পর্যন্ত তার এই প্রবল যুক্তির কাছে পরিবারকে হার মানতে হয়। তবে তার বাবা কিন্তু একটা কঠিন শর্ত জুড়ে দিয়েছিলেন। হ্যাঁ, বাবা বলেছিলেন, যদি ভাবা মেকানিক্যাল ট্রাইবস পরীক্ষায় ফার্স্ট ক্লাস পান, তবেই তিনি ফিজিক্স পড়ার পরবর্তী খরচ বহন করবেন। আর বলাই বাহুল্য, হোমি ভাবা সেই শর্ত খুব সহজেই পূরণ করেছিলেন। তারপর তো তিনি ফিজিক্সে নিজের পুরো মনোযোগ ঢেলে দেন। ক্যামব্রিজের রাদারফোর্ড, নিলস বোর, জেমস চ্যাডভিক, হ্যাঁ, তাদের মতো কিংবদন্তি বিজ্ঞানীদের সঙ্গে কাজ করার সুযোগ পান। আর সেই কাজের ফলাফল হিসেবে ১৯৩৫ সালে তিনি এমন একটা পেপার প্রকাশ করেন যা তাকে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। পদার্থবিজ্ঞানের দুনিয়ায় এটি আজ ভাবা স্ক্যাটারিং নামে পরিচিত। এই আবিষ্কারটা আসলে কতটা যুগান্তকারী ছিল? কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সের প্রাথমিক বিকাশে এটি একটা বিশাল মাইলফলক ছিল।
খুব সহজ ভাষায় বলতে গেলে হ্যাঁ, একটু সহজ করে বললে ভালো হয়। ইলেকট্রন এবং পজিট্রন, যেগুলো হলো সাব অ্যাটমিক পার্টিকেল, তারা যখন একে অপরের কাছাকাছি আসে তখন তারা কিভাবে ছিটকে যায় বা বিচ্যুত হয় তার একটা নিখুঁত গাণিতিক মডেল তিনি তৈরি করেছিলেন। দারুণ। এর পাশাপাশি বিজ্ঞানী হাইটলারের সঙ্গে মিলে তিনি মহাজাগতিক রশ্মি বা কসমিক রে নিয়েও কাজ করেন। ঠিক, তারা গাণিতিক হিসাব করে প্রমাণ করেন কিভাবে আউটার স্পেস থেকে আসা প্রাথমিক মহাজাগতিক রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর রিয়্যাক্ট করে। এই ক্যাসকেড প্রক্রিয়ার বিষয়টা বেশ রোমাঞ্চকর। মহাশূন্য থেকে আসা কণাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে আঘাত করে, যেন কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে নতুন কণার জন্ম দেয়। আর এই পুরো প্রক্রিয়াটি ছিল অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্বের একটা সরাসরি এবং বাস্তব প্রমাণ। এই গবেষণাগুলো তাকে ইউরোপের প্রথম সারির তাত্ত্বিক পদার্থবিদ হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। সেই সময়ে তিনি তার কেরিয়ারের একদম চূড়ায় উঠছিলেন। কিন্তু ঠিক এই জায়গাতেই ইতিহাসের একটা বিশাল বাঁক দেখা যায়। সালটা তখন ১৯৩৯। এখানেই বিষয়টি সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। তিনি তার বার্ষিক ছুটিতে ভারতে এসেছিলেন। পরিকল্পনা ছিল ছুটি কাটিয়ে আবার ইংল্যান্ডে ফিরে যাবেন নিজের গবেষণায়। কিন্তু ঠিক সেই সময় তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। হ্যাঁ, আর বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কারণে তার আর ইংল্যান্ডে ফেরা হলো না। একটু ভেবে দেখলে অবাক লাগে, ইউরোপের জন্য যেটা ছিল শতাব্দীর সবচেয়ে বড় ট্র্যাজেডি, ভারতের বিজ্ঞান গবেষণার জন্য সেটা হয়ে দাঁড়ালো এক অপ্রত্যাশিত আশীর্বাদ। ঘটনাক্রমগুলো বিশ্লেষণ করলে সেটা পরিষ্কার বলা যায়। বাধ্য হয়ে ভারতে থেকে যাওয়ার পর তিনি বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা আইআইএসসিতে সিভি রমনের অধীনে রিডার হিসেবে যোগ দেন। সেখানে তিনি মহাজাগতিক রশ্মি নিয়ে গবেষণার জন্য একটা আলাদা ইউনিটও তৈরি করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ইনস্টিটিউটেই তার পরিচয় হয় তরুণ বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের সঙ্গে, যিনি নিজেও বিশ্বযুদ্ধের কারণেই ইউরোপ থেকে ভারতে ফিরে এসেছিলেন। এই দুজনের সাক্ষাৎ ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাসের একটা বড় টার্নিং পয়েন্ট। তারা বুঝতে পেরেছিলেন যে আধুনিক বিজ্ঞানের দুনিয়ায় ভারতকে নিজের পায়ে দাঁড়াতে হলে নিজস্ব গবেষণাগার দরকার। তাই ১৯৪৪ সালে ভাবা জেআরডি টাটাকে একটা ঐতিহাসিক চিঠি লেখেন। সেখানে তিনি পরিষ্কার বলেন যে পরমাণু শক্তি যখন বিদ্যুৎ উৎপাদনের জন্য বাস্তবে পরিণত হবে, তখন ভারতকে যেন বিদেশি বিশেষজ্ঞদের মুখাপেক্ষী হতে না হয়। তার এই দীর্ঘমেয়াদী ভিশন থেকেই ১৯৪৫ সালে স্যার দোরাবজি টাটা ট্রাস্টের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয় টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ বা TIFR। এটি কেবল একটা ইট পাথরের গবেষণাগার ছিল না, তিনি এর ভেতরে ক্যামব্রিজ বা প্যারিসের মতো একটা বৌদ্ধিক পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন, যেখানে বিজ্ঞান ও শিল্পকলার এক অপূর্ব মেলবন্ধন ঘটবে। আর সদ্য স্বাধীন হওয়া একটা দেশে এত বড় একটা প্রজেক্ট দাঁড় করানো মোটেও সহজ কাজ ছিল না। একদমই না, কিন্তু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এই কাজে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছিল। নেহরুর সঙ্গে তার এতটাই ব্যক্তিগত বন্ধুত্ব ছিল যে চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে মাই ডিয়ার ভাই বলে সম্বোধন করতেন। এই পারস্পরিক আস্থার জায়গাটা ছিল অটুট। নেহরু দেশের অন্য যে কোনো মন্ত্রীর চেয়ে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভাবার কথায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। এই আস্থার কারণে ১৯৪৮ সালে নেহরু অ্যাটমিক এনার্জি কমিশন বা AEC গঠন করেন এবং ভাবাকে এর প্রথম চেয়ারম্যান নিযুক্ত করেন। এই কমিশনের গঠনতন্ত্র বেশ অভিনব ছিল। এর কাজ ছিল সম্পূর্ণ গোপনীয় এবং এটি সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে কাজ করত, যাতে কোনো আমলাতান্ত্রিক জটিলতা বা অন্য কোনো মন্ত্রণালয়ের খবরদারি এর গবেষণাকে বাধাগ্রস্ত করতে না পারে। ভারতের মতো একটা সদ্য স্বাধীন দেশ, যেখানে তখন দারিদ্র্য আর খাদ্যাভাব একটা বড় চ্যালেঞ্জ, সেখানে এমন একটা অত্যাধুনিক নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু করাটা সত্যি একটা বিশাল সাহসের ব্যাপার ছিল। আর এই সাহসের পেছনের মূল ভিত্তিটা ছিল তার তৈরি করা 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রাম বা 3 ধাপ বিশিষ্ট পরমাণু কর্মসূচি। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে এই 3 ধাপ বিশিষ্ট কর্মসূচির আসল বৈজ্ঞানিক এবং ভূরাজনৈতিক বুদ্ধিটা ধরা পড়বে। মানে উনি জানতেন ভারতের কাছে ইউরেনিয়ামের মজুদ খুবই সীমিত। একদম। বিশ্ববাজারে ইউরেনিয়ামের জন্য নির্ভর করে থাকলে ভারতের পরমাণু কর্মসূচি কখনোই স্বাধীন হতে পারবে না। কিন্তু অন্যদিকে ভারতের কেরালায় মোনাজাইট বালিতে বিশ্বের অন্যতম বড় থোরিয়ামের ভাণ্ডার রয়েছে।
কিন্তু সমস্যা হলো থোরিয়াম সরাসরি পারমাণবিক জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় না। হ্যাঁ, থোরিয়াম নিজে থেকে ফিসাইল বা বিভাজনযোগ্য নয়, তাই না? ঠিক। আর এখানেই তার মাস্টার প্ল্যান কাজ করে। তিনি এমন একটা প্ল্যান করেছিলেন যেখানে প্রথম ধাপে প্রাকৃতিক ইউরেনিয়াম ব্যবহার করে প্লুটোনিয়াম তৈরি হবে। দ্বিতীয় ধাপে সেই প্লুটোনিয়ামের সাথে থোরিয়াম মিশিয়ে রিয়্যাক্টর চালানো হবে, যা থেকে তৈরি হবে ইউরেনিয়াম 233। আর তৃতীয় এবং চূড়ান্ত ধাপে সেই ইউরেনিয়াম 233 এবং থোরিয়াম ব্যবহার করে দীর্ঘমেয়াদী বিদ্যুৎ উৎপাদন করা যাবে। বিদেশি সাপ্লাই চেনের উপর নির্ভরতা একেবারে শূন্য করে দেওয়ার জন্য এর চেয়ে নিখুঁত আর কোনো পরিকল্পনা হতে পারত না। এই পরিকল্পনারই প্রথম বাস্তব রূপ দেখা যায় ১৯৫৬ সালে, যখন যুক্তরাজ্যের সহায়তায় এশিয়া মহাদেশের প্রথম নিউক্লিয়ার রিসার্চ রিয়্যাক্টর অপসরা তৈরি হয়। এরপর কানাডার সহায়তায় তৈরি হয় সাইরাস চুল্লি। এই সাইরাস চুল্লিটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ ছিল। কারণ এটি ভারতের প্লুটোনিয়াম তৈরির পথ প্রশস্ত করেছিল, যা ভবিষ্যতের অনেক হিসেব নিকেশ বদলে দেয়। তবে প্রথম দিকে এই পুরো কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। আন্তর্জাতিক স্তরেও তিনি শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির একনিষ্ঠ সমর্থক ছিলেন। ১৯৫৫ সালে জেনেভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক জাতিসংঘের প্রথম সম্মেলনে তিনি সভাপতিত্ব করেছিলেন। সেখানে তার বক্তব্য বিশ্ব নেতাদের কাছে অত্যন্ত সমাদৃত হয়েছিল। কিন্তু ভূরাজনীতি তো আর স্থির থাকে না, পরিস্থিতি খুব দ্রুত বদলাতে শুরু করে। ১৯৬২ সালে চীনের আক্রমণ এবং ভারতের পরাজয় দেশের নিরাপত্তা ব্যবস্থায় এক বিশাল ধাক্কা দেয়। এর ঠিক ২ বছর পর ১৯৬৪ সালের অক্টোবরে চীন সফলভাবে তাদের প্রথম পরমাণু বোমা পরীক্ষা করে। চারপাশের পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছায় যে পরমাণু অস্ত্র ছাড়া ভারতের টিকে থাকাটাই যেন প্রশ্নের মুখে পড়ে যায়। ঠিক সেই সময়েই, মানে ১৯৬৪ সালের অক্টোবরে, অল ইন্ডিয়া রেডিওর এক সম্প্রচারে ডক্টর ভাবা এমন একটা দাবি করে বসেন যা সারা বিশ্বে আলোড়ন ফেলে দেয়। উনি পরিষ্কারভাবে ঘোষণা করেন যে সরকার যদি অনুমতি দেয় তবে তিনি মাত্র ১৮ মাসের মধ্যে এবং খুবই কম খরচে, মানে মাত্র ৩০ লাখ টাকার মতো বাজেটে একটা পরমাণু বোমা তৈরি করে দিতে পারেন। এই ৩০ লাখ টাকার বাজেটের বিষয়টা নিয়ে কিন্তু সে সময় বেশ বিতর্ক হয়েছিল। হ্যাঁ, অন্যান্য বিজ্ঞানীরা এবং আমেরিকান বিশেষজ্ঞরা তার এই হিসাবটাকে একেবারেই অবাস্তব মনে করতেন। কারণ একটা বোমা তৈরির জন্য রিয়্যাক্টর তৈরি এবং প্লুটোনিয়াম প্রসেসিংয়ের যে বিপুল পরিকাঠামোগত খরচ, তাই বাজেটের মধ্যে ধরা হয়নি। তা সত্ত্বেও এই ঘোষণার একটা আলাদা তাৎপর্য ছিল। হয়তো তিনি শুধুমাত্র প্রান্তিক খরচ বা মার্জিনাল কস্টের হিসাবটা দিয়েছিলেন। কিন্তু এর পেছনের আসল উদ্দেশ্য ছিল মনস্তাত্ত্বিক। দেশের ওই টালমাটাল অবস্থায় তার এই দাবি ভারতের রাজনীতিতে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আত্মবিশ্বাসের জন্ম দিয়েছিল। এটি ছিল আন্তর্জাতিক কূটনীতির টেবিলে একটা প্রচ্ছন্ন বার্তা দেওয়া যে ভারত চাইলেই পারমাণবিক শক্তিতে বলীয়ান হতে পারে। কিন্তু বোমা বানানোর পথে সবচেয়ে বড় বাধা ছিল তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব। প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন মহাত্মা গান্ধীর আদর্শে বিশ্বাসী। তিনি অর্থনৈতিক ও নৈতিক কারণে বোমার ঘোর বিপক্ষে ছিলেন। শাস্ত্রীজির যুক্তি ছিল, ভারত একবার এই পথে পা বাড়ালে এই অস্ত্র প্রতিযোগিতা আর কখনোই থামানো যাবে না। তবে ৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি আবার বদলে দেয়। দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। এবং ভাবার ক্রমাগত চাপে শাস্ত্রীজি শেষ পর্যন্ত একটা মধ্যপন্থা বেছে নেন। তিনি সরাসরি পরমাণু বোমা বানানোর অনুমতি না দিলেও পিসফুল নিউক্লিয়ার এক্সপ্লোসিভস বা শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণের জন্য তাত্ত্বিক গবেষণার সবুজ সংকেত দেন। এই শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ শব্দবন্ধটি কিন্তু বেশ কৌশলী। আসলেই পাহাড় বা সুড়ঙ্গ খোঁড়া কিংবা খনি থেকে খনিজ পদার্থ উত্তোলনের মতন বিশাল নির্মাণ কাজের জন্য পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর যে যুক্তি দেখানো হয়েছিল, তা আসলে ছিল একটা মোড়ক মাত্র। কারণ প্রযুক্তিগত দিক থেকে একটা শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ আর একটা পরমাণু অস্ত্রের মূল মেকানিজমের মধ্যে খুব একটা পার্থক্য নেই। এটি ছিল ভারতের পরমাণু অস্ত্র বানানোর দিকে প্রথম প্রচ্ছন্ন পদক্ষেপ। আর সবকিছু যখন এমন একটা রোমাঞ্চকর এবং অত্যন্ত সংবেদনশীল মোড়ে এসে দাঁড়িয়েছে, ঠিক তখনই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা, যা ভারতের বিজ্ঞানের গতিপথকে স্তব্ধ করে দেয়। সাল ১৯৬৬ সালের ২৪শে জানুয়ারি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১০১, যার নাম ছিল কাঞ্চনজঙ্ঘা, আল্পস পর্বতের মন ব্যাংকে আছড়ে পড়ে। ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বা IAEA-এর একটা মিটিংয়ে যাওয়ার পথে ডক্টর ভাবাসহ ওই বিমানের ১১৭ জন যাত্রীর প্রত্যেকেই মারা যান।
সরকারিভাবে এই দুর্ঘটনার যে কারণ দর্শানো হয়েছিল তা হল পাইলট এবং জেনেভা এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে বিমানের অবস্থান নিয়ে ভুল বোঝাবুঝি। অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী পাইলট ভেবেছিলেন তিনি পাহাড় পার হয়ে গেছেন এবং ভুল করে বিমান নিচে নামানো শুরু করেন, যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কিন্তু এই দুর্ঘটনাকে ঘিরে যে ষড়যন্ত্র তথ্যগুলো দশকের পর দশক ধরে চর্চিত হয়ে আসছে, সোর্সের তথ্য অনুযায়ী সেগুলো তো এড়িয়ে যাওয়ার উপায় নেই। না, তা যায় না। এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। আমরা এখন যে ষড়যন্ত্র তত্ত্বগুলো নিয়ে আলোচনা করব তা পুরোপুরি আমাদের সোর্সে উল্লেখ করা তথ্যের ওপর ভিত্তি করে। হ্যাঁ, এখানে কোনো রাজনৈতিক পক্ষ নেয়া বা এই তত্ত্বগুলোকে ধ্রুব সত্য বলে দাবি করার কোনো উদ্দেশ্য আমাদের নেই, বরং ইতিহাস ও ভূ-রাজনীতির বিভিন্ন দৃষ্টিকোণগুলো বিশ্লেষণ করা হচ্ছে মাত্র। এই সন্দেহগুলো দানা বাঁধার পেছনের সবচেয়ে বড় কারণ ছিল টাইমিং, তাই না? একেবারে। তাশখন্দে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঠিক ১৩ দিন পর ডক্টর ভাবার এই বিমান দুর্ঘটনা ঘটে। মাত্র ২ সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ভারতের পরমাণু কর্মসূচির সাথে যুক্ত শীর্ষ ২ ব্যক্তির এমন আকস্মিক মৃত্যু স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছিল। এই সন্দেহ আরও ঘনীভূত হয় ২০১৩ সালে, যখন গ্রেগরি ডগলাসের লেখা কনভারসেশনস উইথ দ্য ক্রো নামের একটা বই প্রকাশিত হয়। এই বইতে সিআইএর প্রাক্তন অপারেটিভ রবার্ট ক্রাউলির একটা বিস্ফোরক কথোপকথন তুলে ধরা হয়। সেখানে দাবি করা হয় যে ভারতের পরমাণু কর্মসূচি আটকাতে সিআইএ বিমানের কার্গো সেকশনে একটা বোমা রেখেছিল। এই তথ্যের পেছনের উদ্দেশ্য হিসেবে তৎকালীন স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটকে তুলে ধরা হয়। ভারত কোনো ব্লকেই ছিল না ঠিকই, কিন্তু তারা খুব দ্রুত পরমাণু শক্তিধর হয়ে উঠছিল এবং একই সাথে সোভিয়েত ইউনিয়নের খুব কাছাকাছি চলে যাচ্ছিল। আমেরিকার জন্য সেই স্নায়ুযুদ্ধের যুগে এটি একটা বিশাল চিন্তার কারণ ছিল। বইটির দাবি অনুযায়ী ভারত যাতে পারমাণবিক ক্ষমতা অর্জন করতে না পারে, সেই অগ্রগতি থামাতেই ডক্টর ভাবাকে টার্গেট করা হয়। ঘটনাটি আরও রহস্যের জন্ম দেয় যখন অনেক বছর পর ড্যানিয়েল রস নামের এক ফরাসি অনুসন্ধানকারী ওই বরফের পাহাড়ে বছরের পর বছর ধরে তল্লাশি চালান। তিনি সেখানে বিমানের এমন কিছু টুকরো পান যা মূল কাঞ্চনজঙ্ঘা বিমানের মডেল বা রঙের সাথে পুরোপুরি মেলে না। এমনকি এমন কিছু পার্টস পাওয়া যায় যেগুলোতে ১৯৬০ সাল খোদাই করা ছিল, অথচ কাঞ্চনজঙ্ঘা বিমানটি সার্ভিস শুরু করেছিল ১৯৬১ সালে। এই ধরনের দাবি এবং অনুসন্ধানগুলো প্রমাণ করে যে ওই দুর্ঘটনা নিয়ে তদন্ত এবং অফিসিয়াল রিপোর্টের বাইরেও অনেক কিছু থাকতে পারে, যা হয়তো কখনো পুরোপুরি জানা যাবে না। তবে একটা বিষয় নিশ্চিত, ডক্টর ভাবার মৃত্যুর মধ্য দিয়ে ভারতের বিজ্ঞান জগতে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছিল তা এক কথায় অপূরণীয়। তার মতো একজন দূরদর্শী নেতার প্রয়াণ ভারতের পরমাণু কর্মসূচিকে কয়েক বছরের জন্য পিছিয়ে দিয়েছিল। কিন্তু তিনি যে মজবুত প্রতিষ্ঠান এবং দক্ষ বিজ্ঞানীদের একটা প্রজন্ম তৈরি করে দিয়ে গিয়েছিলেন, তার উপর ভর করেই ভারতের বিজ্ঞান এগিয়ে যায়। তার মৃত্যুর ৮ বছর পর ১৯৭৪ সালের ১৮ই মে রাজস্থানের পোখারানে স্মাইলিং বুদ্ধা অপারেশনের মাধ্যমে ভারত সফলভাবে তার প্রথম পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে। এটি ছিল সেই শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ যার তাত্ত্বিক অনুমোদন তিনি শাস্ত্রীজির কাছ থেকে আদায় করে নিয়েছিলেন। আজ ভারতের কাছে ১৬০টিরও বেশি পরমাণু অস্ত্র রয়েছে। বিশ্বের বুকে একটা শক্তিশালী পারমাণবিক দেশ হিসেবে ভারতের যে অবস্থান, তার সম্পূর্ণ কৃতিত্ব ডক্টর হোমি যে ভাবার সেই অসামান্য দূরদৃষ্টির। তিনি বুঝেছিলেন যে আন্তর্জাতিক মঞ্চে সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে দেশীয় প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কোনো বিকল্প নেই। একদম ঠিক কথা। তাহলে এর মানে কি দাঁড়ালো? এতক্ষণ ধরে তার বৈজ্ঞানিক অর্জন এবং রাজনৈতিক বিচক্ষণতা নিয়ে আলোচনা করার পর তার জীবনের একটা ভিন্ন দিকের কথা দিয়ে শেষ করা যাক। ডক্টর ভাবা ছিলেন প্রোগ্রেসিভ আর্টিস্ট গ্রুপের অন্যতম বড় পৃষ্ঠপোষক। এমএফ হুসেন, এসএইচ রাজার মতো শিল্পীদের তিনি প্রমোট করেছিলেন। আজও টিআইএফআরে তার সংগ্রহ করা চিত্রকর্মের এক বিশাল গ্যালারি রয়েছে, যা যে কোনো বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের জন্য এক বিরল ঘটনা। আমাদের মনে হতেই পারে যে ১৯৩৯ সালে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু না হতো এবং ভাবা তার ছুটি শেষে যদি পূর্ব পরিকল্পনা মতো ইউরোপেই ফিরে যেতেন, তাহলে ইতিহাসের গতিপথ কেমন হতো? হয়তো তিনি কোয়ান্টাম ফিজিক্সে তার গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়ে যেতেন। অথবা ইউরোপের বড় কোনো অপেরা হাউসের শিল্পনির্দেশক হয়ে সম্পূর্ণ ভিন্ন এক জীবন কাটাতেন। কিন্তু তাহলে কি ভারত আজ বিশ্বের অন্যতম শক্তিশালী পরমাণু শক্তিধর দেশ হতে পারত?
হয়তো ইতিহাসের সবচেয়ে বড় এবং যুগান্তকারী পরিবর্তনগুলো নির্ভর করে একটা বাতিল হয়ে যাওয়া রিটার্ন ফ্লাইটের উপর। এই বিষয়টা সত্যিই গভীরভাবে ভাবার মতো। আজ তবে এ পর্যন্তই।